ট্রায়াল ব্যালেন্সে মুভ করব। ট্রায়াল ব্যালেন্সে আমরা শুরু করি। কয়জন তোমরা এখন? 98। এখনো তো অনেকেই আসেনি, আর একটু অপেক্ষা করি যে 12টা 5 পর্যন্ত। আমাদের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম বাইট রিপেয়ার সার্ভিস ট্রায়াল প্রবলেমটা একটু টিপিক্যাল ছিল। এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের সাথে কি আছে, কিছু জার্নাল দেওয়া আছে। মনে রাখবা ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে লায়াল ব্যালেন্স, নিচে ডেট আছে কি ডিসেম্বর 31, 2009। তার মানে এই তারিখে আমাদের একটা অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লোজ হয়েছে। তাহলে ডিসেম্বর 31, 2009 এ যদি কোনো অ্যাকাউন্টিং টার্ম পিরিয়ড ক্লোজ হয়, আমার নেক্সট টার্ম কখন শুরু হবে? অবশ্যই জানুয়ারি 1, 2010, ঠিক কি না? ইয়েস ম্যাম। এখন আমার ট্রানজ্যাকশন গুলো ছিল কি, এই যে দেখো জানুয়ারি 2010। তাহলে আমাদের জানুয়ারি মাসের টোটাল 9টা ট্রানজ্যাকশন দেওয়া আছে। আমরা গত ক্লাসে রাফ আকারে করেছিলাম জার্নালগুলো, ঠিক কি না? তোমরা জার্নালগুলো সামনে রাখো। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে টি অ্যাকাউন্ট, আমরা টি অ্যাকাউন্ট করব না, স্টেটমেন্ট ফরম্যাটটাই করি, ঠিক আছে? এটা যদি ক্লাসে হতো আসলে আমি টি অ্যাকাউন্টটা শুরু করতাম, কিন্তু এখানে একটু ঝামেলা হবে। মিস আমাদের পরীক্ষায় কি এরকম বলে দিবে যে স্টেটমেন্টে বা টিতে এরকম স্পেসিফিক বলে দিবে? না না না, আচ্ছা, জাস্ট লেজার অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। এখন তুমি টি অ্যাকাউন্টও করতে পারো, সেটা স্টেটমেন্ট ফরম্যাটও করতে পারো। আচ্ছা, চয়েসের অপশন আছে। তো আমরা প্রথমে শুরু করব ট্রায়াল ব্যালেন্স ফিগার দিয়ে। আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্স ফিগার দিয়ে শুরু করব। এই যে ট্রায়াল ব্যালেন্সে এখানে দেখো ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, পার্টস ইনভেন্টরি, প্রিপেড রেন্ট, শপ ইকুইপমেন্ট, এই 5টা হচ্ছে ডেবিট ব্যালেন্স। প্রথম 5টার যে ব্যালেন্স আছে সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, জ্যাক, শেলেন ক্যাম্প, ক্যাপিটাল, এই 2টা ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এগুলো পাচ্ছি কোথেকে? আমরা লেজার অ্যাকাউন্ট থেকে, মানে 2009 সালের ডিসেম্বর মাসের লেজার অ্যাকাউন্ট থেকে আমরা এই ব্যালেন্সগুলো পেয়েছিলাম। এবং ব্যালেন্সগুলো যখন আমি কোনো একটা স্টেটমেন্ট আকারে সাজাচ্ছি তখন দেখা যাচ্ছে কি, দেখো টোটাল ডেবিট ব্যালেন্স হচ্ছে $60,000 এবং টোটাল ক্রেডিট ব্যালেন্স কত? $60,000। তাহলে কি দেখা যাচ্ছে আলটিমেটলি? টোটাল ডেবিট ইকুয়াল টোটাল ক্রেডিট। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? দেয়ার ওয়াজ এ ইকুয়ালিটি, এ ইকুয়াল এল প্লাস পি। যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ছিল? এ ইকুয়াল এল প্লাস পি, ইকুয়ালিটি ছিল।
আমার ট্রায়াল ব্যালেন্সও সবসময় ইকুয়ালিটি থাকবে, টোটাল ডেবিট ইকুয়াল টোটাল ক্রেডিট। বুঝাতে পেরেছি? ট্রায়াল ব্যালেন্সে যদি টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট সমান না হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে কোনো একটা সমস্যা আছে, হয় আমার জার্নালে ভুল আছে অথবা লেজারে ভুল আছে। যাই হোক, আমরা প্রথমে কি করব বলছিলাম, আমরা বলেছিলাম গত বছরের ব্যালেন্সগুলো আমরা এই বছর নিয়ে আসব। লাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের যে ব্যালেন্স থাকবে অ্যাসেট এবং লায়াবিলিটির, সেই ব্যালেন্সগুলো নিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের কাজ শুরু করব। তাহলে এখানে দেখো আমি ব্যালেন্সগুলো প্রথমে নিয়ে আসতেছি। তোমরা ক্যাশ অ্যাকাউন্টে যাও, শুরু করো। প্রথমে শুরু লিখবা ইন দা বুক অফ বাইট রিপেয়ার সার্ভিস, এখানে একই ফর্ম শুরু করতে হবে। তোমরা হাতে কলমে করছো তো? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে না কথাটা জি ম্যাম। ভালো করে। ম্যাম আরেকবার বলবেন? আমরা লেজার অ্যাকাউন্ট করার জন্য একদম শুরুতে প্রথমে লিখবো কি দেখো, ইন দি বুক অফ বাইট রিপেয়ার সার্ভিস। বাইট রিপেয়ার সার্ভিস হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। নেক্সট লেজার অ্যাকাউন্টস, থার্ড লাইনে লিখবা ক্যাশ। ঠিক আছে? ইয়েস ম্যাম। এটা লেখার পরে দেখো আমরা একটু আগে ট্রায়াল ব্যালেন্সে দেখি ক্যাশ। ক্যাশ ব্যালেন্স কত ছিল? 8,000। তোমরা একটু রেসপন্স করবা আসলে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমি তো বুঝতে পারছি না তোমরা কি আসলে বুঝতেছো অথবা অ্যাটেন্টিভ আছো কিনা, যেহেতু কোনো ভিজুয়াল ইন্টারেকশন হচ্ছে না। তাহলে দেখো আমার ক্যাশের ব্যালেন্স কত ছিল? 8,000। এটা ছিল আমাদের ডেবিট ব্যালেন্স। ইয়েস ম্যাম। ডেবিট ব্যালেন্স দেখো আমরা ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে প্রথমে লিখবো ডেট। লিখো ইয়েস ম্যাম। ডেট কলামে লিখো 1/1/2010। ডিসেম্বর 31 এর পরের তারিখটা কবে? জানুয়ারির 1 তারিখ। যেহেতু 2009 ছিল আমাদের আগের অ্যাকাউন্টিং ইয়ার, এখন হবে 2010। লিখো 1/1/2010 ব্যালেন্স বিডি। মিস এটা বিডি কেন হবে? এটা আগে এটা বছর সিডি হওয়ার কথা ছিল না ম্যাম? ইয়েস ম্যাম। না, এটা বিডি লিখো, সিডি না, বিডি। ব্রড ডাউন। গত বছরের ব্যালেন্সটা নিয়ে আসছি, ব্রড ডাউন। গত বছর ব্যালেন্স সিডি ম্যাম লাস্ট মান্থের লেজার অ্যাকাউন্ট থেকে নিউ মান্থে আসলে বলছিলেন ব্যালেন্স সিডি হবে। বিডি হওয়ার কথা। না না, বিডি, বিডি হবে, ব্যালেন্স বিডি। এটা কি আমি তোমাদের বিডি বলছিলাম? না, Sorry, সিডি বলেছিলেন। তাহলে এটা স্লিপ অফ টাং, সরি। ম্যাম বলেছে, আমাদেরকে বলেছিলেন ম্যাম যেটা পাস্টের হবে সেটা হচ্ছে বিডি, আর যেটা ফিউচারের হবে সেটা পাস্টেরটা বিডি হবে, ইয়েস ইয়েস, হ্যাঁ, পাস্টেরটা বিডি হবে আর যেটা ফিউচারে যাবে সেটা সিডি। ও আমাদের ম্যাম উল্টা বলছিলেন। নাই ম্যাডাম গত এখন একটু স্লাইডেও সিডি লেখা ছিল, এখানে সিডি লেখা ছিল। একটু 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 বোঝা যাচ্ছে না কথা। গত ক্লাসে এই স্লাইডটাতে সিডি লেখা ছিল, ওটাই বলছে। না না, এটা ম্যাম ব্যালেন্স। তাহলে ম্যাডাম এই কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করে দেন। কনসেপ্টটা হচ্ছে এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সগুলো কোন ইয়ারের? লাস্ট অ্যাকাউন্টিং ইয়ারের, হুম। ডিসেম্বর 31, 2009। এই যে ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো, ঠিক আছে? এই ফিগারগুলো নিয়ে আমরা কি করব? এবছর আবার নতুন করে বিজনেস শুরু করব। তাহলে যেটা আগের থেকে যেটা আনবো, ফার্স্টের ফিগারটাকে যখন আমি রেকর্ড করব সেটাকে বলবো ব্যালেন্স বিডি। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাচ। এরপরে এই যে ধরো আমি সেম ডিসেম্বরে যেরকম কিছু ব্যালেন্স ছিল, জানুয়ারি মাসের কিছু ব্যালেন্স থাকবে না? জি ম্যাম। হ্যাঁ, জানুয়ারি মাসের ব্যালেন্সগুলো যখন আমি ট্রান্সফার করার জন্য লিখবো তখন সেটাকে লিখবো ব্যালেন্স সিডি। তবে একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি, ব্যালেন্স বিডি এবং সিডি এই দুইটা বেশি ইউজ হয় টি ফরম্যাট যখন ইউজ করব। আমাদের লেজারে এখানে একটা চার্টের কথা বলা আছে, টি অ্যাকাউন্ট। দেখো আমরা যখন টি চার্ট ইউজ করব
তখন আমরা কি ব্যালেন্স সিডি বিডি দুইটা ইউজ করব, কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে সাধারণত ব্যালেন্স সিডি ইউজ করা হয় না, কারণ এখানে অটো ব্যালেন্স হয়ে যায়। এটা আমি পরে ক্লিয়ার করছি তোমাদের। তো এখন তাহলে আমরা এই ব্যালেন্সগুলো কি করব, ট্রান্সফার করব। ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে লিখো, এটা হাতে কলমে করো, সবাই করো। ডেট 1/1/2010 ব্যালেন্স বিডি। ঠিক আছে, এরপরে দেখো ব্যালেন্স কলামে আসবে 8000। লিখছো? এরপরে আসো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টে আসো, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, ডেট হবে 1/1/2010। লেখা শেষ? পার্টস ইনভেন্টরি 13,000। তাহলে পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টে সেম ভাবে 1/1/2010 ব্যালেন্স বিডি, অ্যামাউন্ট 13,000, ডেবিট ব্যালেন্স। কি অবস্থা তোমাদের? মিস, এখানে যে ব্যালেন্সে প্রত্যেকটা মানে ধাপে ধাপে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস করেছে, এটা যদি আমি একবারে লাস্টে শুধু ব্যালেন্সটা লিখি তাহলে কি হবে না? না না না, এই যে টি ফরম্যাট এবং স্টেটমেন্ট ফরম্যাটের পার্থক্যটা এই জায়গায়। আমরা টি চার্ট যখন করব, টি অ্যাকাউন্টে করা হয়, আগে পোস্টিং দিব, তারপরে যোগ বিয়োগ করব, ঠিক আছে? কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে অটো ব্যালেন্স হবে, আমি যতবার পোস্টিং দিব ততবার আমাকে ব্যালেন্সিং করতে হবে। এটা একটা বেসিক ডিফারেন্স। আচ্ছা ম্যাম, এই লেজার যখন তৈরি করব, লেজারের ব্যালেন্স গুলো ম্যাডাম যোগ করলে কি ডেবিট আর ক্রেডিট কি সমান হবে? হ্যালো, হ্যাঁ দেখাবো, আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করব, ট্রায়াল ব্যালেন্স থেকে এই জিনিসটা দেখাবো তোমাদেরকে। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, প্রিপেড রেন্ট অ্যাকাউন্টে আসো। প্রিপেড রেন্ট 3000। তাহলে আমরা প্রিপেড রেন্ট অ্যাকাউন্টে আসি। 1/1/2010 ব্যালেন্স বিডি, 3000 ব্যালেন্স। তোমরা লিখছো তো হাতে কলমে? জি ম্যাম। আমি কিন্তু চেক করব, চেক করার অপশন আছে, জানো তো। নেক্সট ওয়ান, শপ ইকুইপমেন্ট 21,000। তাহলে আমরা শপ ইকুইপমেন্ট হিসাবে অ্যাকাউন্টে আসি। শপ ইকুইপমেন্ট, ডেট, পার্টিকুলার্স কলামে লিখো ব্যালেন্স বিডি, ডেবিট 21,000, ব্যালেন্স 21,000। এটা লেখা শেষ করো। লিখতে না পারলে বলবা, তবে লিখতে হবে। আর স্লোলি যেতে সব হবে, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। ফাস্ট হচ্ছে বেশি? ঠিক আছে, আমি আর একটু আস্তে আগাচ্ছি। ম্যাডাম কার্সারটা এত দ্রুত ঘোরালে ম্যাডাম কিছু লিখতে পারি না ম্যাডাম। শুনবা, আমি তো বলে দিচ্ছি, শুনবা, দেখবা, তারপরে লিখবা।
শুরু করব? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের 5টা ডেবিট ব্যালেন্স আমরা পোস্টিং দিয়ে দিলাম। এরপরে আসছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে আসো। এই যে অ্যাকাউন্টস পেয়েবল দেখো, ডেট, ব্যালেন্স বিডি, ক্রেডিট 19,000, ব্যালেন্স 19,000, ক্রেডিট ব্যালেন্স ব্র্যাকেট হবে। শেষ? জি ম্যাম। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, ক্যাপিটাল 41,000, ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে যাই। ক্যাপিটাল, ডেট আগের মতোই, ব্যালেন্স বিডি, ক্রেডিট 41। তাহলে আমাদের টোটাল কয়টা অ্যাকাউন্ট হলো? 7টা অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করলাম। সবার হয়েছে? সবার হয়েছে কিনা? জি মিস। ইয়েস মিস। এরপরে আমরা জার্নালে মুভ করি। আমি জার্নালের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আগেও বলেছিলাম, এখন আবার বলে রাখি। এখানে আমাদের দেখো যে ট্রানজ্যাকশন গুলো দেওয়া আছে, এগুলো জাস্ট নাম্বারিং করে দেওয়া আছে 1 2 3 আপ টু 9 পর্যন্ত, এবং উপরের টাইম বলা আছে কি জানুয়ারি 2010। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় তোমাদের যে জার্নাল এন্ট্রিগুলো থাকবে, অথবা এর আগে বেশ কিছু জার্নাল আমরা কি করেছিলাম, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে ডেট দেওয়া ছিল। এরকম জার্নাল করেছিলাম না আমরা? কিন্তু ক্লাসে প্র্যাকটিস, হ্যাঁ ক্লাসে প্রথম দেওয়া কেনটা কম্পিউটার ম্যাডাম আপনার কথা আসতেছে না। কিন্তু আমাদের প্রবলেমে ডেট দেওয়া নাই, যেহেতু আমাদের ডেট দেওয়া নেই একদম আসতেছে না। আমার সাউন্ড প্রবলেম হচ্ছে। কিন্তু আমার তো ক্লিয়ার আছে দেখে, তোমাদের ওই পাশে সমস্যা মনে হয় তাহলে। না ম্যাডাম, এটা আপনার দিকেই সমস্যা। আমার দিকেই সমস্যা? জি ম্যাডাম, আমিও শুনতে পাচ্ছি। মিস আমরা কেউ শুনতে পাই না। জি ম্যাম। কথাটা আমার একটু বল না, কিছু আগে যেটা বলছেন এটা। এই যে দেখো আমাদের যে ট্রানজ্যাকশন গুলো দেওয়া আছে, 9টা ট্রানজ্যাকশন, 9টার কোনোটাতেই ডেট দেওয়া নাই, আছে? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ, এখানে জাস্ট নাম্বার দেওয়া আছে। তবে দেখা যাবে আমাদের পরীক্ষার প্রবলেম যেটা দেওয়া থাকবে, ওখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে আলাদা আলাদা করে ডেট দেওয়া থাকবে। তো ট্রানজ্যাকশনের সাথে যখন ডেট দেওয়া থাকবে, আমরা তখন এখানে কি করব, ডেট কলামে প্রত্যেকটা ডেট লিখব। এই দেখো, যেমন ধরো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট যখন তৈরি করব, ক্যাশ অ্যাকাউন্ট যে তারিখে ট্রানজ্যাকশন থেকে আসছে সেটা আমরা এখানে ডেট কলামে লিখব। সার্ভিস রেভিনিউ এখানে 7 নাম্বার থেকে আসছে, কিন্তু পরীক্ষায় আমরা করব কি, এই সার্ভিস রেভিনিউ যত তারিখে ট্রানজ্যাকশন থেকে আসছে ওই ডেটটা আমরা এখানে লিখব। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে আস্তে ম্যাম এটা একটু আবার বলেন। আমি তোমাদের বললাম যে যেহেতু আমাদের এখানে ডেট দেওয়া নাই, আমরা জাস্ট নাম্বারগুলো লিখতেছি। ধরো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কি লিখলাম 47, কারণ ক্যাশ অ্যাকাউন্ট আসছে, ক্যাশ আসছে 4 নাম্বার ট্রানজ্যাকশন থেকে, সার্ভিস রেভিনিউ আসছে 7 নাম্বার ট্রানজ্যাকশন থেকে। কিন্তু আমাদের যদি ট্রানজ্যাকশনের সাথে ডেট দেওয়া থাকে, তখন আমরা ডেটগুলো এই ডেট কলামে লিখবো, অবশ্যই লিখবো। এখানে ডেট দেওয়া নাই, এজন্য আমরা ট্রানজ্যাকশন নাম্বারটা লিখতেছি 4 নাম্বার 7 নাম্বার।
বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবা। তাহলে এখন আমরা 1 বাই 1 শুরু করি। 1 নম্বরের জার্নাল এন্ট্রি কি ছিল? ম্যাম অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 1000 ডেবিট আর ক্যাশ 1000 ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 1000। তাহলে আমরা প্রথমে ডেবিট দিয়ে শুরু করব। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আসো সবাই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেট কলামে লিখবো 2010 জানুয়ারি, কারণ এটা জানুয়ারি মাসের ট্রানজাকশন আমরা জানি, কিন্তু কত তারিখের জানি না, শুধুমাত্র আমরা মাসের নাম আর সালটা লিখবো। পানি কিছু ফেলে আমি বলি, পানি বেশিরভাগ ফেলে দেয়, গরম পানিটা দিয়ে পানি গরম রাখি, এখানে আদা মগ আন্দাজ, আদা ইয়াসিবি আন্দাজ, সেবুন দিবি, সামান্য দিয়ে দিবি। অনিন্দ চুপ কর, এ ভাই চুপ কর, অনিন্দ মিউট কর, অনিন্দ মিউট কর। পানিতে দুই ফেলবি, সাবান দিস নয় ফান বল, ইন্দো মিউট কর। তোমাদেরকে আমি বললাম রেসপন্স করবা, তাই বলে যখন সরি মিস, না ইটস ওকে, সাইড টকিং করার সময় একটু মিউট করে দিও, ঠিক আছে, যাতে বাকিদের ডিস্টার্ব না হয়, সমস্যা নেই। আচ্ছা আমরা শুরু করি। এই যে দেখো আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এখন 1 নাম্বার ট্রানজাকশন আমাদের বলা আছে জানুয়ারি 2010, এই জন্য আমরা ডেট কলামে অবশ্যই এই তারিখটা মেনশন করব। এরপরে পার্টিকুলার কলামে আসো, আমরা কি বলেছিলাম, ডেবিট অ্যাকাউন্টের ডেবিট পাশে, সরি ডেবিট অ্যাকাউন্টের পার্টিকুলার অ্যাকাউন্টে কলামে ক্রেডিট অ্যাকাউন্টের নাম, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। তাহলে এই ট্রানজাকশনে আমার ক্রেডিট কি ছিল? ক্যাশ। তাহলে এটা 1 নাম্বার ট্রানজাকশন, যেহেতু আমি 1 লিখলাম, অপোজিট অ্যাকাউন্টের নাম লিখলাম ক্যাশ। তারপর আরেকটু দেখো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স জার্নালে ছিল আমার ডেবিট, এই জন্য আমি টাকাটা লিখবো ডেবিটে। ক্রেডিট যেহেতু কিছু নেই, ব্যালেন্স হবে 1000। মিস ডেবিটের পার্টিকুলারস হবে ক্রেডিটের, আর ক্রেডিটের পার্টিকুলারস হবে ডেবিটের। হ্যাঁ হ্যাঁ, অপোজিট অ্যাকাউন্টের নাম আসবে পার্টিকুলার কলামে, বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স তোমরা লিখে ফেলো। ইয়েস ম্যাম। ম্যাডাম ব্যাপারটা বুঝলাম না, আরেকবার একটু যদি বলেন। কোন ব্যাপারটা বোঝানো বলো? ম্যাডাম এই যে ডেবিট আর ক্রেডিটে মানে বললেন যে পার্টিকুলার কলামে মানে অপোজিট কি আসবে? অপোজিট অ্যাকাউন্টের নাম আসবে। জার্নাল কি ছিল বলো তুমি? জার্নালটা কি ছিল? জার্নাল ছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, এখন আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে আসি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে এসে দেখো আমি ডেট লিখলাম 2010 জানুয়ারি, কারণ এর সাথে স্পেসিফিক কিছু আমার জানা নেই। পার্টিকুলার কলামে আসো, জার্নালে ডেবিট ছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য আমি ক্রেডিট করলাম কাকে? ক্যাশকে। এই জন্য পার্টিকুলার কলামে আমি সব সময় অপোজিট অ্যাকাউন্টের নাম লিখব। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের অপোজিট ছিল ক্যাশ। আচ্ছা, বাকি সবকিছু ঠিক থাকবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেহেতু ডেবিট, ডেবিট অ্যামাউন্ট হবে 1000, ব্যালেন্স হবে 1000, ডেবিট ব্যালেন্স লিখে ফেলো। লেখা হয়েছে, লেখা শেষ। তাহলে এরপর আমরা ক্রেডিট ছিল ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশে যাই, এই যে ক্যাশ দেখো। এখন আমরা এখানে নাম্বার লিখলাম, নাম্বার 1 ক্যাশ ছিল ক্রেডিট, ক্যাশের অপোজিট কি ছিল? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পার্টিকুলার কলামে সব সময় অপোজিট অ্যাকাউন্টের নাম আসবে, এটা মনে রাখবা। তাহলে দেখো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্যাশ যেহেতু ক্রেডিট,
জার্নালে ক্রেডিট ছিল না, এখানে আমি 1000 ক্রেডিট লিখব। ব্যালেন্স হচ্ছে কত দেখো, আগের 8000 ডেবিট ব্যালেন্স ছিল, এরপরের পোস্টিংটা কি ডেবিট নাকি ক্রেডিট? 1000 ক্রেডিট। তাহলে 8000 থেকে যদি 1000 মাইনাস হয়, ব্যালেন্স হবে 7000। লিখো। লেখা শেষ? Yes, ma'am. আচ্ছা, নাম্বার 2 জার্নাল কি ছিল বলো? ম্যাম ছিল ম্যাম অ্যাডিশনাল রিপেয়ার ছিল ম্যাম 4000 ডেবিট, আর অ্যাকাউন্টস লায়াবিলিটি ছিল ম্যাম 4000 ক্রেডিট। এটা জার্নালটা অ্যাকচুয়াল জার্নাল হবে পার্টস ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস Account পেয়েবল payable ক্রেডিট। হ্যাঁ, পার্টস ইনভেন্টরি ডেবিট। আমরা প্রথমে ডেবিটের জন্য যাচ্ছি পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টে। এই যে আসো, এখানে এটা 2 নাম্বার হবে, ভুলে 1 নাম্বার পড়ছে। দেখো এটা তোমরা নাম্বারিংটা 2 নাম্বার 2 দাও। পার্টস ইনভেন্টরির পার্টিকুলার কলামে আসবে কি অ্যাকাউন্টস পেয়েবল, Yes, ma'am. ঠিক আছে? Yes, ma'am. ডেবিট কত? 4000। পার্টস ইনভেন্টরি যেহেতু জার্নালে ডেবিট, অ্যামাউন্ট এখানে ডেবিট কলামে আসবে। দেখো ব্যালেন্সিং এর ক্ষেত্রে মনে রাখবা, যদি সব সময় এভাবে আর চিন্তা করবা, ঠিক আছে? অ্যারো করে 13000 4000 মানে ইমিডিয়েট আগের ব্যালেন্সের সাথে কারেন্ট অ্যামাউন্টটা তুলনা করবে। এটা যদি সমজাতীয় হয় যোগ করবে, আর যদি অপোজিট হয় বিয়োগ করবে। যেমন ধরো এখানে 13000 হচ্ছে ডেবিট ব্যালেন্স, এর পরের পোস্টিং এ পেলাম 4000। এই 4000 কি ডেবিট অ্যামাউন্ট, তাহলে ডেবিট ডেবিট, সিমিলার হলে যোগ, অপোজিট হলে বিয়োগ। তাহলে আমার টোটাল ব্যালেন্স হচ্ছে 17000। লিখো, এখানে নাম্বার 2 দিবে পার্টস ইনভেন্টরিতে। কোথায় টু ম্যাম? এই যে পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট পেয়েবলের আগে 2 দিবে। আমি যেটা 1 দিলাম, এটা 2 নাম্বার ট্রানজাকশন। ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, এরপরে তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলে যাই। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট এখানে 2 দাও। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট পার্টিকুলার কলামে আসো, নাম্বার 2 লিখবে পার্টস ইনভেন্টরি, অপোজিট অ্যাকাউন্টের নাম। Yes, ma'am. নাম্বার 2 দিয়ে লিখো পার্টিকুলার কলামে পার্টস ইনভেন্টরি। যেহেতু ট্রানজাকশন আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 4000 এখানে ক্রেডিট কলামে লিখলাম। আবার আমরা কি করব? ম্যাম ওটা ব্যালেন্সে অ্যাড হবে ম্যাম। হ্যাঁ, ব্যালেন্সের সাথে এটা সব সময় আর কম্পেয়ার করবা, এটা কি সিমিলার নাকি অপোজিট। দেখো 4000 ক্রেডিট অ্যামাউন্ট, ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তাহলে কি হবে? যোগ হবে, টোটাল ব্যালেন্স হবে 23000। ম্যাডাম পার্টস ইনভেন্টরিতে কি যাবেন? পার্টস ইনভেন্টরি হ্যাঁ, কি দেখবো বলো? ম্যাডাম পার্টস ইনভেন্টরিতে যে 6 নাম্বারে রিপেয়ার পার্টস এক্সপেন্স, এটা ম্যাডাম ক্যাশ হবে না? আমি তো এখনো 6 এ আসি নাই, আস্তে আস্তে শেষ করি। নাম্বার 3 দেখো মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক কি না? তোমরা জার্নালগুলো সামনে রাখো। মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রথমে আমরা মিসেলেনিয়াস এক্সপেন্স দেখি। এই যে ডেট জানুয়ারি 2010, 3 নম্বরে দেখো অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, পার্টিকুলার কলামে আমি ক্যাশ লিখলাম। মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট হচ্ছে 2000, ব্যালেন্স 2000। নেক্সট
1 ক্যাশ ক্যাশ হবে ম্যাম। ক্যাশ অ্যাকাউন্টে আসো, ক্রেডিট পার্টিকুলার কলামে লিখবো কি নাম্বার 3 মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট 2000 ব্যালেন্স কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? ম্যাম এটা বিয়োগ হবে। বিয়োগ হবে, কারণ ক্রেডিট আর ডেবিট হচ্ছে। তাহলে আমার ডেবিট ব্যালেন্স 5000 লিখো। নাম্বার 4 ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ঠিক কি না? 14000। চার নম্বরে কি ছিল? জার্নাল দেখবা, সব সময় জার্নালগুলো সামনে রাখো। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, প্রথমে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টে আসো, 4 নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো, পার্টিকুলার কলামে লিখো ডেবিট অ্যামাউন্ট 14000, ব্যালেন্স হবে দেখো আগেরটা ছিল 5000 ডেবিট ব্যালেন্স, আর এবার হচ্ছে ডেবিট অ্যামাউন্ট। তাহলে ডেবিট হলে কি হবে? অ্যাড হবে ম্যাম। অ্যাড হবে 19000 লিখো। অ্যাকাউন্টস রিসিভেবলে যেতে হবে। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টে আসো, নাম্বার 4 ক্যাশ, অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 14000, দেখো আগের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স, এই 14000 হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। তাহলে কম্পেয়ার করলে কি হচ্ছে? বিয়োগ হবে 1000 ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এইখানে ডেটের ব্যাপারটা কি আসবে? লেখা শেষ করো, কি বলো? ম্যাম শেষ। কোনো প্রশ্ন? ম্যাম ডেটের ব্যাপারটা যদি সে কলম জানুয়ারি বুঝি নাই। ম্যাম ডেট জানুয়ারি 2010 ওইভাবে, তাহলে এখানে কলাম ওয়াইজ যখনই একটা করে লিখতেছি তখন একটা করে ডেট অ্যাড হবে না? না, এখন তো আমার এখানে ডেট দেওয়া নাই। এখানে কি ডেট দেওয়া আছে? নাম্বার দেওয়া আছে ট্রানজ্যাকশন গুলোর সাথে, দেখো ওই যে মিস জানুয়ারি 2010, জানুয়ারি 2010, এটা হচ্ছে পুরোটা জানুয়ারি মাসের ট্রানজ্যাকশন। যখন আলাদা আলাদা করে দেওয়া থাকবে তখন আমি প্রত্যেকটার সাথে আলাদা করে লিখবো, বুঝতে পেরেছো? यस मिस। এখন স্পেসিফিক কিছু দেওয়া নাই, শুধুমাত্র আমরা মান্থ এবং ইয়ারটাই লিখবো। হ্যাঁ বলো। তাহলে মান্থ এবং ওইটা হচ্ছে ম্যাম পার সেকশনে করে লিখতে হবে না? এটা না না না, প্রত্যেকটার জন্য লেখার দরকার নাই। যখন আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য, শুনো, यस मिस, যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আলাদা করে ডেট দেওয়া থাকে তাহলে আমি লিখবো। এখানে তো আমার স্পেসিফিক বলা নাই, জাস্ট বলা আছে সামারাইজ ট্রানজ্যাকশনস ফর জানুয়ারি 2010। সেক্ষেত্রে ধরে জানলা বন্ধ করে দিলে কারণ নেট বাইরে চলে যায়, যে আমি এখন বুঝতে পারছি হঠাৎ করে রেখে গেছি কি আবার শান্তনু মিউট কর। এরপরে নাম্বার 5 দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে পার্টিকুলার কলামে নাম্বার 5 অপোজিট অ্যাকাউন্ট ক্যাশ, যেহেতু ডেবিট অ্যামাউন্ট হবে 15000, ব্যালেন্স কি হবে এক্ষেত্রে? দেখো ডেবিট এখানে আর এখানে ব্যালেন্স ছিল ক্রেডিট, তাহলে বিয়োগ হবে, অপোজিট হলে বিয়োগ। আলটিমেটলি একটা কথা ছিল। হ্যাঁ বলো। মিস আমাদেরকে যদি বলে যে ট্রায়াল ব্যালেন্স থেকে হচ্ছে লেজার অ্যাকাউন্ট তৈরি করো, তখন কি আমাদের জার্নালটা দেখাইতে হবে নাকি শুধু আমরা রাফ করে হচ্ছে ওখান থেকে বসাই দিব, নাকি হচ্ছে একে একে আবার দেখাইতে হবে? বুঝলাম না, ট্রায়াল ব্যালেন্স থেকে তো লেজার অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। হ্যাঁ, আর কিন্তু আমরা যে জার্নালটা রাফে লিখে নিছি ওটা ট্রানজ্যাকশনে তোমার প্রশ্ন কারেকশন করতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে তুমি কখনোই লেজার অ্যাকাউন্ট করতে পারবে না। প্রথম ট্রানজ্যাকশন থেকে লেজার, ট্রানজ্যাকশন থেকে যদি করো
সরাসরি যদি লেজার অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট থাকে তাহলে জার্নালটা হচ্ছে অপশনাল, তুমি রাফ আকারে করতেও পারো নাও করতে পারো, দিস ইজ আপ টু ইউ। তুমি যদি মানে দেখাইতে হবে যে এরকম মাস্ট না, যদি তুমি যদি জার্নাল ছাড়াই করতে পারো ইটস ওকে, ঠিক আছে? তোমার এক্সামিনারের শুধুমাত্র লেজার দরকার, তুমি জার্নাল করছো নাকি করো নাই এটা দরকার নাই। আমরা কোথায় ছিলাম? অ্যাকাউন্টস পেয়েবল, এরপরে ক্যাশ অ্যাকাউন্ট ছিল, ক্রেডিট। দেখো দেখো ক্যাশ অ্যাকাউন্টে নাম্বার 5 অ্যাকাউন্টস পেয়েবল, অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। পার্টিকুলার কলামে লিখলাম ক্যাশ ক্রেডিট ছিল না, এখানেও ক্রেডিট লিখলাম কত, 15,000। তাহলে আলটিমেটলি আমার ব্যালেন্স কত হচ্ছে দেখো, এই 15,000 ক্রেডিট অ্যামাউন্ট, আগের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স, তাহলে এখানে কি হবে 4,000 ডেবিট ব্যালেন্স 15,000 বাদ চলে যাবে, বিয়োগ হবে। লেখা শেষ করো এতটুকু। Number 6. The repair parts used during January 4,000. এটা জার্নাল এন্ট্রি কি ছিল? রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেবিট, পার্টস ইনভেন্টরি ক্রেডিট, ঠিক না? তাহলে আমরা প্রথমে রিপেয়ার পার্টস এক্সপেন্সে যাই। রিপেয়ার পার্টস এক্সপেন্স ডেট লিখো, পার্টিকুলার কলামে লিখো নাম্বার 6, অপোজিট অ্যাকাউন্টের নাম হচ্ছে কি পার্টস ইনভেন্টরি, ডেবিট অ্যামাউন্ট 4,000, ডেবিট ব্যালেন্স 4,000। এরপরে আসো পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টে, লেখা শেষ এটা? লেখা শেষ? Yes, ma'am. Yes, ma'am. পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টে আসো তোমরা। পার্টস ইনভেন্টরি অ্যাকাউন্টে দেখো নাম্বার 6, পার্টস ইনভেন্টরি ছিল ক্রেডিট, অপোজিট অ্যাকাউন্ট ছিল রিপেয়ার পার্টস এক্সপেন্স। পার্টিকুলার কলামে লিখলাম, যেহেতু ক্রেডিট ছিল জার্নালে, আমরা এখানে ক্রেডিট কলামে 4,000 লিখলাম। ব্যালেন্স কি হচ্ছে দেখো, আগের 17,000 ডেবিট ব্যালেন্স ছিল, আর এখন পোস্টিং দিলাম 4,000 ক্রেডিট, তাহলে ব্যালেন্স হচ্ছে 13,000। নাম্বার 7, আচ্ছা লেখা শেষ? Yes, ma'am. 6 নাম্বার দেখো, সরি নাম্বার 7, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক কি না? সার্ভিস রেভিনিউ ক্রেডিট, জি ম্যাম। হ্যাঁ, ক্যাশ ডেবিট 6,000, প্রথমে ক্যাশ অ্যাকাউন্টে আসো। ক্যাশ ডেবিট, অপোজিট অ্যাকাউন্ট কি ক্যাশের জন্য? ম্যাম ক্যাশের জন্য অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, নাম্বার 7 সার্ভিস রেভিনিউ লিখলাম। মিস এখানে তো দুইটা ট্রানজাকশন না, কারণ সরি 3টা ট্রানজাকশন না, ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ। তো ক্যাশের জন্য আমরা হ্যাঁ ক্যাশের জন্য তাহলে আমরা সার্ভিস রেভিনিউটা কে নিতেছি, মানে উল্টাটা নিতে হবে, ডেবিট হলে ক্রেডিটটা কি বলবো? ক্যাশ যেহেতু ডেবিট, ক্যাশের অপোজিট কি এখানে? সার্ভিস রেভিনিউ, মানে ক্রেডিটটা যেটা সেটা নিব। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ লিখলাম। এখন দেখো ক্যাশকে কত দিয়ে ডেবিট করছি? 6,000। ডেবিট ব্যালেন্স হবে, ডেবিট অ্যামাউন্ট হবে 6,000। ব্যালেন্স কত হবে? 4,000 প্লাস 6,000 ইকুয়াল 10,000। এরপরে ডেবিট কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। ইয়েস ম্যাম। অ্যাকাউন্ট রিসিভেবলে আসো, সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবল দেখো
অপোজিট কি? তাও সার্ভিস রেভিনিউ। তাহলে আমি লিখলাম নাম্বার 7 পার্টিকুলার সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবলকে কত দিয়ে ডেবিট করলাম? ম্যাম 9000। 9000। তাহলে ডেবিট অ্যামাউন্ট হবে 9000, ব্যালেন্স কত হবে? 10000। 10000। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. এরপরে আসো তাহলে সার্ভিস রেভিনিউতে। সার্ভিস রেভিনিউ Cash, debit. এই যে সার্ভিস রেভিনিউতে আসো, এই যে দেখো সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট। সার্ভিস রেভিনিউর জন্য ডেবিট অ্যাকাউন্ট কয়টা? দুটো ম্যাম। দুইটা। আমাদেরকে এখানে দুইটা অ্যাকাউন্টের নামই লিখতে হবে। তাহলে দেখো সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টে পার্টিকুলার কলামে লিখলাম ক্যাশ। ক্যাশ কত ডেবিট ছিল জার্নালে? 6000। সরি, আমার এখানে একটু কারেকশন আসবে। ক্রেডিট হবে ম্যাম। তোমরা দুইটা একটু তো ক্রেডিট কারেকশন হবে। করো। শোনো একটু কারেকশন করো। এটা ক্রেডিট কলামে লিখো। ক্যাশ ক্রেডিট লিখো 6000, ক্রেডিট ব্যালেন্স 6000। বুঝতে পেরেছো? জি মিস। এই কারেকশনটা লিখো, আমি পরে কারেকশন দিয়ে দিব। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা ম্যাম ক্রেডিটে যাবে। এটাও ক্রেডিটে আসবে 9000, ব্যালেন্স টোটাল ক্রেডিট ব্যালেন্স হবে 15000। এটা তোমরা সবাই কারেকশন করো, এখান থেকে দেখে অ্যামাউন্ট লিখবা না। দেখো আমি আবার বলছি, ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট 6000, ক্রেডিট ব্যালেন্স 6000। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অ্যামাউন্ট 9000, ক্রেডিট ব্যালেন্স 15000। তাহলে দেখো আমার জার্নালে যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15000 ছিল, এটা আলটিমেটলি আমরা 15000 পেয়েছি। বুঝতে পেরেছো? জার্নালে সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত ছিল? জার্নালে দেখো 15000 ক্রেডিট ছিল সার্ভিস রেভিনিউ। তাহলে এখানে আমি আলটিমেটলি 15000 ক্রেডিট ব্যালেন্স পেয়েছি। মিস তাহলে তো আমাদের ওই 9000 6000 লেখার কোনো দরকার নেই, একবারে 15000 লিখে দিলেই তো হয়। কারণ একটা লেজার অ্যাকাউন্ট নিয়ে যখন কাজ করি তখন তো ওই লেজার অ্যাকাউন্টের জন্য যেই ডেবিট বা ক্রেডিট হয় সেটাই আমরা লিখি। অবশ্যই এটাই তো লিখলাম। তো তাহলে এখানে আর মিস ক্রেডিট ক্যাশের জন্য বা রিসিভেবলের জন্য লেখার তো দরকার নেই। কেন লিখবো না? সার্ভিস রেভিনিউর জন্য আমি ডেবিট করলাম কাকে? ক্যাশ। অ্যাকাউন্ট রিসিভেবল, অপোজিট অ্যাকাউন্টের নাম লিখতে হবে না? এখানে সার্ভিস রেভিনিউর জন্য কয়টা অপোজিট অ্যাকাউন্ট আছে? ডেবিট কয়টা? দুইটা আছে। দুইটা। তাহলে দুইটার নামই লিখতে হবে। যেহেতু দুইটা অ্যাকাউন্ট, অ্যামাউন্টও কিন্তু ভেঙে আসছে, 15000 একসাথে আসছে না। এই জন্য আমি অ্যামাউন্ট গুলো ক্রেডিট কলামে লিখবো 6000, 9000। দেখাতে হবে, কিন্তু আলটিমেটলি দেখো ব্যালেন্স কলামে আমাদের আলটিমেটলি কত? 15000 আমরা পেয়ে গেছি। বুঝতে ক্রেডিট পেরেছো? ব্যালেন্সে যেটা আসছে তখন ব্র্যাকেটের ব্যাপারটা। হ্যাঁ ব্র্যাকেট দিবে, আমি বললাম তো ক্রেডিট ব্যালেন্স মানে ব্র্যাকেট দিবা। আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা কারেকশন করে নাও। সার্ভিস রেভিনিউ দুইটা অ্যামাউন্টই ক্রেডিট কলামে বসবে, দুইটা ব্যালেন্সে ক্রেডিট ব্যালেন্স হবে। ক্লিয়ার? কমপ্লিট সবার? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম কমপ্লিট। তাহলে নেক্সট ওয়ান ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওয়েজেস এক্সপেন্স যাও, ওয়েজেস এক্সপেন্স ডেবিট জানুয়ারি 2010 নাম্বার 8 লিখো। তো ম্যাম ওয়েজেস এক্সপেন্স এটা ম্যাম ক্যাশ ডেবিট যাবে। হ্যাঁ ওয়েজেস এক্সপেন্সটা তোমার ক্যাশ অ্যাকাউন্টে লিখতে হবে। এই যে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, তো স্ক্রিন শেয়ার হচ্ছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ দেখো, অপোজিট অ্যাকাউন্ট ক্যাশ, ডেবিট অ্যামাউন্ট 3000, ডেবিট ব্যালেন্স 3000। এখন ক্যাশ অ্যাকাউন্টে আসো। ক্যাশ অ্যাকাউন্টে দেখো নাম্বার 8 ক্যাশ ছিল ক্রেডিট, ক্যাশের অপোজিট ছিল ওয়েজেস এক্সপেন্স পার্টিকুলার কলামে। ক্যাশ যেহেতু ক্রেডিট,
কত অ্যামাউন্ট হচ্ছে 3000, ক্রেডিট অ্যামাউন্ট 3000, ব্যালেন্স কি হবে আলটিমেটলি কমবে। 10,000 থেকে 3000 মাইনাস করলে 7000 হবে ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স। লাস্ট ওয়ান কি ছিল জার্নালটা বলো। ম্যাম ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট ম্যাম। ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা ড্রয়িং অ্যাকাউন্টটা কমপ্লিট করে জানি এটা 2009 অপোজিট অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। লিখা শেষ সবার? জি ম্যাম। নেক্সট ওয়ান ক্যাশ অ্যাকাউন্টে আসো। ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ ক্রেডিট ছিল না আমাদের? ইয়েস ম্যাম। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্টে আসো। নাম্বার 9 ড্রয়িং, অপোজিট অ্যাকাউন্ট হবে কি ড্রয়িং, পার্টিকুলার কলামে লিখলাম ক্রেডিট অ্যামাউন্ট 3000 আর ব্যালেন্স হচ্ছে 7000 থেকে 3000 বাদ দিলে কত 4000। ঠিক আছে, এখন তোমাদের একটা বিষয় আমি শিখাই দিই। ধরো আমার কাছে কেউ যদি জানতে চায়, যে আমি যদি জিজ্ঞেস করি যে ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কত, তাহলে এখানে কোন ব্যালেন্সটা বলবা? 4000। লাস্ট ব্যালেন্সটা সবসময় খেয়াল রাখবা। ব্যালেন্স কলামের লাস্ট ফিগারটাই হচ্ছে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স। এই ব্যালেন্স কলামের লাস্ট ফিগার হচ্ছে 4000। এভাবে মনে করো অ্যাকাউন্ট রিসিভেবল, যদি কেউ জানতে চায় যে ওই প্রতিষ্ঠানে টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কত, তাহলে লাস্ট ফিগারটাই আমরা বলবো 10,000। এটা খেয়াল রাখবা। এই যে টি অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট ফরম্যাট, এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, আমরা স্টেটমেন্ট ফরম্যাটে যখন প্র্যাকটিস করি, দেখো প্রত্যেকটা পোস্টিং এর সাথে সাথে আমরা ব্যালেন্স বের করছি, ঠিক না? ইয়েস ম্যাম। কিন্তু টি চার্টে করা হয় কি, প্রথমে পোস্টিং দিয়ে দিব, পোস্টিং দেওয়ার পরে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হয়। আরেকবার একটু ঠিক আছে, বলবেন? টি অ্যাকাউন্টে টি চার্টে যখন করা হয়, প্রথমে পোস্টিং দিয়ে দিব, কোনো ব্যালেন্সিং হবে না। একটা নির্দিষ্ট মনে করো জানুয়ারি মাসের সব ট্রানজ্যাকশন পোস্টিং দেওয়ার পরে আমরা ব্যালেন্সিং করব, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট হিসাব করব। তারপরে কি করব, ব্যালেন্স সিডি কত হয় প্রত্যেকটা অ্যাকাউন্টে এটা হিসাব করে বের করব। বুঝতে পেরেছো? তো টি চার্টে যেটা সমস্যা হয়, পরবর্তীতে আলাদা করে যোগ বিয়োগ করতে হয়। অনেক সময় দেখা যায় যে এখানে ভুল হয়, কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে যদি কোনো ভুল হয়ে থাকে, এটা অটো চেক করা যায়, মানে চেক করাটা সহজ। ঠিক আছে, এবং টাইম কনজিউমিং না। তুমি যখন পোস্টিং দিবা, পোস্টিং দেওয়ার সাথে সাথে ব্যালেন্সিং করে নিবা, তাহলে তোমার নতুন করে টাইম দিতে হচ্ছে না ব্যালেন্সিং করার জন্য। কিন্তু টি চার্টে এই কাজটা করতে হয়, আবার নতুন করে ব্যালেন্স সিডি লিখতে হয়, ব্যালেন্স সিডি আবার নতুন করে ব্যালেন্স বিডি লিখে দেখাতে হয়, একটু ঝামেলা আছে। এই জন্য আমরা স্টেটমেন্ট ফরম্যাটটা ইউজ করব। বুঝতে পেরেছো? এখন বলো আজকের প্রবলেমে কার কি সমস্যা? যেটা করলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম 6 নাম্বার জার্নাল এন্ট্রি বুঝাবেন। 6 নাম্বার জার্নালটা কি ছিল আমাকে বলো। ম্যাম ছিল যে কোথায় গেল, স্পেয়ার পার্টস। রিপেয়ার পার্টস এক্সপেন্স। রিপেয়ার আচ্ছা। পার্টস এক্সপেন্স। তোমাদেরকে সাপ্লাইস অ্যাকাউন্ট করেছিলাম না, সাপ্লাইস কনজিউম।
সাপ্লাইজ কনজিউম করাইছিলাম, মনে আছে? না ম্যাম মনে নাই ম্যাম, আবার একটু বলে দেন। এখানে বিষয়টা হচ্ছে অনেকটা সাপ্লাইস এর সাথে সিমিলার। মনে করো সাপ্লাইস, পার্টস, ইনভেন্টরি, এগুলো কি করা হয় হচ্ছে এখানে? প্রথমে আমি কিনে রাখবো, ঠিক আছে? ধরো আমি জিনিসগুলো কিনে আমার স্টকে রাখলাম, প্রতিষ্ঠানের স্টকে। পরবর্তীতে যখন প্রয়োজন হবে আমি এখান থেকে ইউজ করব, ঠিক আছে? তাহলে এই আইটেমগুলো যখন কিনবো, কেনার সময় হচ্ছে অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ আমি ফিউচার কনজাম্পশনের জন্য, ফিউচার ইউজের জন্যই এই পার্টসগুলো পারচেজ করে রাখছি। তাহলে কেনার সময় আমাদের জার্নাল এন্ট্রি হবে কি, সেটা পার্টস ইনভেন্টরি হোক, সাপ্লাইস হোক, ওই অ্যাকাউন্টটা ডেবিট, ক্যাশ ক্রেডিট, অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যদি বাকিতে কিনে। এরপরে আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের স্টক থেকে ইউজ করব এই সাপ্লাইস, পার্টস, ইনভেন্টরি। এখন দেখো, আমি যখন এখান থেকে ইউজ করব, আমার স্টক থেকে যখন ইউজ করব পার্টস, ইনভেন্টরি, ইউজ করার কারণে আমার একদিকে পার্টস ইনভেন্টরির পরিমাণ কমে যাচ্ছে, ঠিক না? মনে করো আমি 5,000 টাকার পার্টস ইনভেন্টরি কিনে রাখলাম, এখান থেকে 1,000 টাকার ইউজ করলাম, তাহলে পার্টস ইনভেন্টরি কমলো না? মানে অ্যাসেট কমলো আর কি। হ্যাঁ, অ্যাসেট কমছে। এবং এটা কেন কমছে? ইউজ করার কারণে। মনে রাখবা, কোনো একটা অ্যাসেটের, যে কোনো অ্যাসেটের যে অংশটুকু ইউজ হবে সেটা এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে। এখন আমার 5,000 টাকার পার্টস ইনভেন্টরি থেকে 1,000 টাকার আমি ইউজ করলাম, তার মানে 1,000 এক্সপেন্সে কনভার্ট হয়ে গেছে। একদিকে আমার এক্সপেন্সের পরিমাণ বাড়বে, অন্যদিকে অ্যাসেটের পরিমাণ কমবে। যেহেতু এক্সপেন্স বাড়ছে, সেজন্য আমি পার্টস ইনভেন্টরিকে ডেবিট করব। বুঝতে পেরেছো? আর যেহেতু অ্যাসেট কমছে, অ্যাসেটকে ক্রেডিট করব। দেখো, আমি এই খরচটা কিন্তু ক্যাশে করছি না। যদি ক্যাশে করতাম তখন আমি ক্যাশ ক্রেডিট করতাম, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি অ্যাসেট আমার অলরেডি কিনে রাখছি, আমি ওখান থেকে আমি ইউজ করব। যেহেতু আমি আমার অ্যাসেট ইউজ করছি, তাহলে সংশ্লিষ্ট অ্যাসেটের পরিমাণ কমে যাবে, কমলে ওই অ্যাসেটকে ক্রেডিট করে দিব। এখন ক্লিয়ার? আর কারো কোনো? ম্যাম আরেকবার একটু বলবো ট্রানজ্যাকশনটা? একটা জিনিস এক্সপ্লেইন করবেন ম্যাম, এই টি অ্যাকাউন্ট আর স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা? টি অ্যাকাউন্টে হচ্ছে তোমার পোস্টিংটা প্রথমে দিয়ে দিব, কোনো ব্যালেন্সিং হবে না, আমি শুধু পোস্টিং দিতেই থাকবো। অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে গিয়ে কি করব, ব্যালেন্সিং করব। টোটাল ডেবিট একবার যোগ করব, টোটাল ক্রেডিট একবার যোগ করব, যোগ করে দুইটার মধ্যে ডিফারেন্সটা ব্যালেন্স হিসেবে লিখব, সেটাকে বলা হবে ব্যালেন্স সিডি। কিন্তু স্টেটমেন্ট ফরম্যাটে কি করা হচ্ছে দেখো, এই যে ক্যাশ অ্যাকাউন্টে দেখো, আমার প্রত্যেকটা পোস্টিং এর সাথে সাথে কি আছে, ব্যালেন্স আছে। দেখো 3, 4, 5, 7, 8, 9 প্রত্যেকটার সাথে কিন্তু একটা একটা ব্যালেন্স আছে। এখানে আমি অটো ব্যালেন্সিং করছি, প্রত্যেকবার যেহেতু ব্যালেন্স করছি, এই ফিগারগুলো ছোট ছোট রয়ে গেছে, আমি মুখে মুখে হিসাব করে দিচ্ছি, যার কারণে আমার কাজটা দ্রুত হচ্ছে। কিন্তু টি চার্টে যেটা করতে হয়, আমাকে ক্যালকুলেটর নিয়ে বসে আবার নতুন করে হিসাবে করতে হয়। ম্যাম তার মানে আছে টি চার্টে, ম্যাম টি চার্টটাও কি একটা লেজার? হ্যাঁ হ্যাঁ, এটা লেজারের একটা ফরম্যাট। আচ্ছা ম্যাম, টি অ্যাকাউন্টস এর মধ্যে ম্যাম আমরা ব্যালেন্স কলামটা থাকবে না? ব্যালেন্স কলামটা থাকবে না। তো ম্যাম এটা 5টা কলাম, অনেকটা জার্নালের মতো, কিন্তু অনেকগুলাই টেবিল হবে। আমি তোমাদেরকে একটু দেখাই, ইয়েস ম্যাম। টি চার্টটা দেখাচ্ছি। এটার একটা উদাহরণ দেখাইলে ভালো হতো। ম্যাম একটা এক্সাম্পল দেখালে। আমি তোমাদেরকে আগে টি চার্টটা দেখাই। এই যে এখানে থাকবে অ্যাকাউন্ট হেডিং, ঠিক আছে?
এখানে লেখা মাউস দিয়ে আসলে খুবই ডিফিকাল্ট, আমি অভ্যস্ত না। তোমরা এই চারটা চাইলে আঁকতে পারো। আমি আমাদের ক্লাসে আঁকাইছিলেন, আমাদের কাছে আসছে তো। হ্যাঁ, বি সেকশনে তো আমি লেজার শুরু করছিলাম মনে হয়, নাকি? জি ম্যাম, আমাদের এটা এঁকে দিয়েছিলেন। মিস এখানে তো ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আলাদা আলাদা হবে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে টি চার্ট। টি চার্ট কেন বলা হচ্ছে দেখো, এখানে থাকবে হেডিং, এই যে এখানে আমি যেটা ড্র করলাম, তোমরা দেখতেছো? হ্যাঁ, এখানে থাকবে আমার অ্যাকাউন্ট টাইটেল, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাপিটাল, হোয়াট এভার ইট ইজ। এই অ্যাকাউন্টের দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। তো ডেবিট সাইডে থাকবে চারটা কলাম, ডেট, পার্টিকুলারস, রেফারেন্স, টাকা। সেম ক্রেডিট সাইডেও থাকবে চারটা কলাম, ডেট, পার্টিকুলারস, রেফারেন্স, টাকা। ঠিক আছে? 8টা কলাম থাকবে। টোটাল 8টা কলাম থাকবে, হ্যাঁ। তো এই 8টা কলামের মধ্যে দেখো, আমি এখানে প্রথমে পোস্টিং দিয়ে দিব। এখানে পোস্টিং হবে পার্টিকুলার, এই যে এখানে ধরো ডেট লিখলাম এভাবে। সেম ক্রেডিট, এখানে সবগুলো ট্রানজ্যাকশন পোস্টিং দেওয়ার পরে ধরো আমার জানুয়ারি মাসের শেষ তারিখে গিয়ে ব্যালেন্সিং করতে হবে। আমি প্রথমে দেখব টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত। এখানে আমি টোটাল অ্যামাউন্টটা লিখবো। ম্যাম সব অ্যাকাউন্ট কি আমরা একই সাইডে লিখবো, মানে ডেবিট সবগুলো, ডেবিটের সব অ্যাকাউন্ট এক সাইডে, ক্রেডিটের সব অ্যাকাউন্ট এক সাইডে? আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একটু চার্ট সম্পর্কে আইডিয়া দিব, ঠিক আছে? তোমরা একটু দেখো, এক সাইডে না, এটা লিখার একটা নিয়ম আছে, আমি জাস্ট তোমাদেরকে এই চার্টটা সম্পর্কে আইডিয়া দিব, ঠিক আছে? তবে তোমরা একটা জিনিস দেখো, এখানে পোস্টিং দেওয়ার পরে এখানে লাস্ট ডেটে গিয়ে আমরা কি করব, প্রথমে টোটাল করব। মনে করো আমার ডেবিট সাইড বেশি, ডেবিট সাইড আগে হিসাব করব। তাহলে যদি ডেবিট সাইডের টোটালটা আমি দুই সাইডে লিখবো, তারপর এখানে লিখবো কি ব্যালেন্সিং ফিগারটা এখানে করতে হবে। ব্যালেন্স করে সেটাকে লিখবো কি ব্যালেন্স সিডি। বুঝতে পেরেছো এবার? ব্যালেন্সিং ফিগার যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। তো এখানে যেটা ব্যালেন্স সিডি, এটা পরের মাসে গিয়ে আবার অপোজিট সাইডে ব্যালেন্স বিডি হয়ে যাবে। ক্রেডিট সাইডে যেটা সিডি, টিচারটা আমরা যা কিছু আমরা পোস্ট করি, ম্যাম পোস্ট কি আমরা ডেবিট ক্রেডিট দুইটাই পোস্ট করব? অবশ্যই ডেবিট হলে ডেবিট সাইডে যাবে, ক্রেডিট হলে ক্রেডিট সাইড। কিন্তু লাস্টে গিয়ে আমরা ক্রেডিট সাইডে গিয়ে ব্যালেন্স সিডি করব না ম্যাম। কালকে একটা ম্যাডাম পরবর্তী ক্লাসে এটা দেখালে ভালো হবে। পরবর্তী ক্লাসে আমি কয়েকটা চার্ট করাই দিব, সহজ আছে, তবে একটু পরবর্তীতে বাড়তি কিছু ক্যালকুলেশন করতে হয়, তো এই জন্য আমরা এটা অ্যাভয়েড করি। আর তোমরা তো নিউ লার্নার, তোমাদের জন্য আরেকটু ঝামেলা হবে। ম্যাম এক্সামে তো ওইভাবে বলবে না, যে কোনো একটা না না, এক্সামে কিছু বলবে না, তারপরেও আমি তোমাদেরকে দেখাই দিব টি চার্ট পরের ক্লাসে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তোমাদের। মিস বলো। মিস গতকালকে আপনি ক্লাস শেষ করার পরে বের হয়ে গেছিলাম, বাট আপনি এরপরে অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন, মানে পরে শুনতে পারছি আর কি। মানে আপনি ক্লাস শেষ হয়ে গেছে বসে আর কি, সাথে সাথে বের হয়ে গেছিলাম। কেন অ্যাটেন্ডেন্স না দিয়ে কেন বের হবা? মিস আমি বুঝতে পারিনি যে অ্যাটেন্ডেন্স নেবেন পরে।
আচ্ছা, লগ ইন করে তোমরা কেউ চলে যাও না তো আবার? না 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 ম্যাম। না ম্যাম। ম্যাম অনেক আউট হয়ে যায় একটু আগেই। না, আগে আউট হবে না। ম্যাম 99 এই শেষ পর্যন্ত ক্লাস করলো, এখনই ওর নেট আউট হয়েছে। 99। জি ম্যাম। তাহলে ঠিক আছে, আমরা আজকে এতটুকুই শেষ করি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম।